আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওছিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ওমান উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জাহাজে আগুন। যে কোনো মূল্যে তেহরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে, ইরানি সাবেক প্রধান বিচারপতির কড়া বার্তা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। শতভাগ নির্মোহভাবে এসএসসির ফলাফল তৈরি করা হয়েছে বললেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল 11 দলীয় ঐক্য। সৌদিতে অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নিহত, 13 জনই আত্রাই উপজেলার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোরে মার্কিন সমর্থিত বাণিজ্যিক নৌপথে একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার গালফ নিউজের বরাতে জানা গেছে, হামলার পর ওমান উপকূলের কাছে জাহাজটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর হরমুজ লেটার অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত ভিডিও এবং তথ্যে দেখা যায়, সোমবার ভোরে দক্ষিণ ইরানের সিরিক এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এক্স এর বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিতে আঘাত হানে এবং একই সঙ্গে দক্ষিণ ইরানের আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার অনসমর্থিত দাবিও উঠেছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এই হামলার বিষয়ে ইউকেএমটিও, মার্কিন সেন্ট্রাল কমান্ড, ইরানের সরকারি সংবাদ মাধ্যম বা শীর্ষ আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি। আক্রান্ত জাহাজের নাম, মালিকানা, কাস্টমস, নাবিকদের অবস্থা বা মোট ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। ইরান হরমুজ প্রণালী থেকে পিছিয়ে যাবে না, বরং যে কোনো মূল্যে এটি নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমলি লারিজানি। রোববার বার্তা সংস্থা IRIB এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক প্রধান বিচারপতি বলেছেন তারা যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবেন। আয়াতুল্লাহ আমলি লারিজানি বর্তমানে ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিল এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি সুপ্রিম লিডারের কর্তৃক সরাসরি গঠিত একটি সংস্থা যা গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও পরামর্শক হিসেবে কাজ করে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর সঙ্গেই হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান, যা এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে। এতে করে হরমুজ দিয়ে ইরানে যাওয়া আসা করা কোনো জাহাজ চলাচল করতে পারছে না। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি বলেছেন, ইরান হরমুজে নতুন যে নিয়ন্ত্রণ আরোপ করেছে এটি অপরিবর্তনযোগ্য। যদিও যুক্তরাষ্ট্র এটি পরিবর্তন করতে চায়, কিন্তু এতে কাজ হবে না। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই নিয়ন্ত্রণ নিয়ে কিছু করার চেষ্টা করে তাহলে বর্তমানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি আরো বাড়বে। হুমকির সুরে এই সেনা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় নেই। অন্যথায় অতীতে তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছিল এবার মূল্য চুকাতে হবে তার চেয়েও অনেক বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বেলা 11টার দিকে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানানো হয়নি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এবং গত 3 আগস্ট প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। এদিকে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করে চলে যান ভারতীয় হাই কমিশনার। পরে উপস্থিত সাংবাদিকদের জানানো হয় তিনি এখন কোনো কথা বলবেন না। রোববার দুপুরে রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেছিলেন, আমি মনে করি বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। তিনি বলেন, উভয় দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত জনবান্ধব, ফলে বিদ্যমান সংকটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। দুই দেশের মধ্যে কোনো নেতিবাচকতা নেই, বরং সবকিছুই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা নির্মোহভাবে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। সোমবার সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় এই পরীক্ষা শুরু হয়।
সেই পরীক্ষায় শতভাগ নির্মোহভাবে ফল তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই ফলের ভালো মন্দের দিকে না তাকিয়ে বলবো, শিক্ষার্থীরা ভালো পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা পায়নি সরকার তাদের পাশে থাকবে, সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগোবো। উপদেষ্টা বলেন, এবার প্রশ্ন ফাঁস হয়নি, পরীক্ষা কেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সুন্দর ও সুষ্ঠুভাবে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, পতিত ফ্যাসিবাদের সময় রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল, সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত খাত হলো শিক্ষা খাত। আমরা সেই অবস্থা থেকে শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছি। আমরা বৈষম্য মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সোমবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে তারা। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্য থেকে লড়বেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। পরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারত। হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের অংশীদাররা সকালে আগারগাঁও নির্বাচন ভবনে যান। এ সময় প্রধান নির্বাচনী কর্তার প্রতিনিধি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। পরে সংবাদ সম্মেলন করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে যে দ্বিচারিতা করেছে তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। একই সঙ্গে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দল। এর আগে রোববার বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মোহাম্মদ রুবেল প্রামাণিক, পিতা মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ কলিম উদ্দিন, পিতা মৃত বজলুর প্রামাণিক, মোহাম্মদ মোহন ও মোহাম্মদ সুমন, পিতা গুফফার প্রামাণিক এবং খরস্রোতা গ্রামের মজিদুল, পিতা মজনু রয়েছেন। এছাড়া উজানপই গ্রামের ফরিদ, দুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন। একই উপজেলার মিনহাজের গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘির পাড় গ্রামের শামীম এবং খাজুরা গ্রামের সাব্বিরও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। অপর নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙ্গাপাড়া এলাকার শ্যামল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।